আজকের বিষয় নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সমূহ। দেখে নিই চলো নদীর উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হচ্ছে। প্রথমে যেটা আসছে সেটা হলো ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আই আকৃতির উপত্যকা, ঠিক আছে, বা বলা হয় আই শেপড ভ্যালি অর জর্জ বা গিরিখাত, ঠিক আছে। পার্বত্য প্রবাহে আমরা দেখতে পাই ভূমির ঢাল অনেকটাই বেশি হয় এবং এক্ষেত্রে দেখতে পাওয়া যায় নদী উপত্যকায় অনেক বড় বড় বোল্ডার বা পাথর থাকে। আর নদী যখন প্রবাহিত হয় তখন উপত্যকার যে তলদেশ তাকে অবঘর্ষণ ক্ষয়ের দ্বারা ডিপলি ইরোটেট করে বা ক্ষয় করে। তলদেশটা ক্ষয়ে যাওয়ার কারণে সৃষ্ট হয় সংকীর্ণ গভীর আই আকৃতি বিশিষ্ট উপত্যকা, যেটা দেখতে পাচ্ছি এই ছবিটাতে। দেখো এখানে তলদেশটা খুব ডিপলি ইরোটেট বা ক্ষয় হয়েছে, তার জন্য কি সৃষ্টি হয়েছে এখানে আই আকৃতির উপত্যকা, ঠিক আছে। শিলার ঘনত্ব সবচেয়ে কম থাকায় পৃথিবীর যে সমস্ত নবীন ভঙ্গিল পর্বতগুলো আছে সেখানে সর্বাধিক পরিমাণে এই গিরিখাত দেখতে পাওয়া যায়। যেমন উদাহরণ হিসাবে দেওয়া আছে নেপালে হিমালয়ের নেপাল হিমালয়তে গণ্ডকী নদীর উপরে কালী গণ্ডকী গিরিখাত বা অন্ধ গলচি, এটা হলো পৃথিবীর সবথেকে ডিপেস্ট মানে গভীরতম গিরিখাত, যার গভীরতা হচ্ছে 5571 মিটার। চীনের ইয়াংশিকিয়াং নদীর ইচাং, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি, তখন বলতে হবে কালী গণ্ডকী গিরিখাত। যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি, তখন বলতে হবে চীনের ইয়াংশিকিয়াং নদীর ইচাং। আর দক্ষিণ আমেরিকার কলকা নদীর এল কানন্দা কলকা, এটি হচ্ছে পৃথিবীর অন্যতম একটা গভীর গিরিখাত। মানে এটারও নামকরণ রয়েছে কেননা এটা খুব সুদৃশ্য আর খুব দেখতে সুন্দর টাইপের বলেই এর নামটা এখানে রয়েছে। এবার চলে আসছি নেক্সট, ভি আকৃতির উপত্যকা বা ভি শেপড ভ্যালি। অধিক ভূমির ঢালের জন্য প্রবল গতিতে জল অবঘর্ষ ক্ষয় করে করে নবীন ভঙ্গিল পর্বতে উপত্যকার তলদেশের গভীরতা আস্তে আস্তে বাড়িয়ে ফেলে এবং দুটো গিরির মিডিলে নদী উপত্যকা আই আকৃতির গিরিখাত সৃষ্টি করে। আচ্ছা, এখানে ভি আকৃতি উপত্যকা কোনটা? এইটা, ঠিক আছে। আর এটা কিন্তু আই, যদিও আইটা এইভাবে না হয়ে মানে ব্যাপারটা এরকম করে বোঝানো হচ্ছে আই। ওকে, দেখি ভি আকৃতিটা উপত্যকার পরে কি লেখা আছে নেক্সট। আচ্ছা, ছবিটা দেখে নিই আমরা আগে। এইটা হচ্ছে আই আকৃতির উপত্যকা, কেননা দেখা যাচ্ছে দুটো পাশ পুরো খাড়া ঢালযুক্ত, নিচে ডিপ ক্ষয় করতে করতে নদীটা এগিয়ে চলেছে। আর এটা দেখাই যাচ্ছে দুদিকে ভি করে দিয়েছে, কেননা এখানে দেখা যাচ্ছে পার্শ্ব ক্ষয় করেছে। আমরা সংজ্ঞাটা পুরোটা পড়ি বুঝতে পারবো। তাহলে দুটো উপত্যকা বোঝা গেল তো কোনটা আই আকৃতি। দিস ইজ আই শেপড ভ্যালি অ্যান্ড দিস ইজ ভি শেপড ভ্যালি, ঠিক আছে। সংজ্ঞাটা আমরা কোথায় ছিলাম একবার পড়ি। ভি আকৃতির উপত্যকা অধিক ভূমির ঢালের জন্য প্রবল গতি সম্পন্ন জল দ্বারা অবঘর্ষ ক্ষয় করে নবীন ভঙ্গিল পর্বতে উপত্যকা তলদেশটার গভীরতা বাড়িয়ে ফেলে এবং দুটো গিরির ঠিক মিডিলে নদীর উপত্যকা আই আকৃতির গিরিখাত সৃষ্টি করে করে কিন্তু সময়ের সাথে সাথে এই যে নদী উপত্যকার তার উভয় পাশে শিলার আবহবিকারের মাধ্যমে এবং ভূমিধসের মাধ্যমে আর পর্বত থেকে নেমে আসা উপত্যকায় যে সমস্ত জলপ্রবাহ থাকে তার দ্বারা পার্শ্ব ক্ষয় করে করে উপত্যকার আকৃতিটা আস্তে আস্তে ভি হয়ে যায়। তার মানে ছিল আই আকৃতি এরকম খাড়া টাইপের ছিল, বাট আস্তে আস্তে দুদিকের ক্ষয় হতে হতে সেটা এরকম ভি হয়ে যাচ্ছে। ওকে, এই হলো ঘটনা। তাহলে আই আকৃতি থেকেই আস্তে আস্তে কিন্তু ভি আকৃতির উপত্যকাটা সৃষ্টি হচ্ছে। এবার দেখি ক্যানিয়ন। ক্যানিয়ন কি জিনিস? ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর
শুষ্ক অঞ্চলগুলিতে পার্বত্য অংশে চিরপ্রবাহী নদী নিম্ন ক্ষয়ের মাধ্যমে উপত্যকাকে কী করে, একদম সুগভীর করে তোলে। মানে এখানে কোনো রকম বৃষ্টি হচ্ছে না, ফলত কি হয়, আর্দ্রতার অভাব ঘটে। তখন উপত্যকার পার্শ্বদেশ আবহবিকারগ্রস্ত হয়ে পড়ে বা জলপ্রবাহ দ্বারাও কিন্তু এখানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। স্বভাবতই উপত্যকা সুগভীর হচ্ছে এবং সংকীর্ণ হচ্ছে, এবং শুষ্ক অঞ্চলের এই যে সুগভীর উপত্যকা তাকে বলা হচ্ছে ক্যানিয়ন। তিব্বতের ইয়াংলোর সাংপো নদীর উপত্যকা বা সাংপো ক্যানিয়ন, এটা হচ্ছে পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। আর সবথেকে দেখতে সুন্দর যদি কাউকে বলা চলে, তার নাম হচ্ছে কলোরাডো নদী, গ্র্যান্ড ক্যানিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা আছে। ঠিক আছে, আর একটা রয়েছে ব্ল্যাক ক্যানিয়ন। এই দুটোই কিন্তু ফেমাস। মানে কেন ফেমাস, সে দেখতে সুন্দর বলে, আর এমনিতেও খুব বড়। আর ডিপেস্ট কোনটা যদি জিজ্ঞেস করা হয় তখন এটা বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে পার্থক্যটা আছে এটা নিজেকেই তৈরি করে নিতে হবে, পার্থক্যটা পরীক্ষায় আসে। এবার চলে আসছি খরস্রোত বা র্যাপিড। নদীর গর্ভে কঠিন আর কোমল এই দুটো শিলা উলম্ব বা তির্যকভাবে যদি অবস্থান করে, সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অসম ক্ষয়কার্যের জন্য জলধারা ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে নিচের দিকে নেমে আসে। লাইক আমি দেখাচ্ছি, যদি এরকম 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 যদি নেমে আসে, মানে এখানে কোমল শিলা, এখানে কঠিন শিলা, এখানে কোমল শিলা, এখানে কঠিন শিলা, তখন কি হচ্ছে, জলগুলো এরকম ছোট 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 র্যাপিডসে নেমে আসবে। ঠিক আছে, তখন এই স্বল্প উচ্চ জলধারার সমষ্টিকে বলা হয় খরস্রোত। ওকে, আমি একদম এই ভিডিওটার শুরুতে যে ফার্স্ট শুরু করলাম ফ্রন্ট পেজ হিসাবে, সেইখানে যে ছবিটা ছিল ওটা কিন্তু র্যাপিডসের ছবি। ঠিক আছে, দেখি কোথায় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে। কঙ্গো নদীর লিভিংস্টোন জলপ্রপাত প্রায় 32টা ক্ষুদ্র ক্ষুদ্র জলধারার সমষ্টি। হিমালয়, অলকানন্দা, ভাগীরথী, মন্দাকিনী এই সমস্ত নদীতে এরকম র্যাপিডস বা খরস্রোতা গড়ে উঠেছে। এবার চলে আসছি ওয়াটারফল। আমরা সবাই মোটামুটি ওয়াটারফল কী জিনিস সেটা দেখেছি, টিভিতে ডিসকভারি চ্যানেলে কিন্তু দেখতে পেয়েছি ওয়াটারফল কেমন। পাশের ছবিটাতেও বোঝা যাচ্ছে। দেখো, নদীর পার্বত্য প্রবাহে যদি উপত্যকার ঢাল হঠাৎ করে অনেকটা খাড়াভাবে নিচের দিকে নেমে যায়, তখন দেখা যায় নদীর জলটা ঢালের উপর থেকে সোজা প্রবল বেগে নিচে এসে পড়ছে। সে প্রবল বেগে যে পড়ছে সে ব্যাপারটাকেই বলা হচ্ছে ওয়াটারফলস। আচ্ছা, পাশে কিছু দেওয়া আছে ফর ইয়োর এক্সট্রা নলেজ। কি দেওয়া আছে দেখি। মহারাষ্ট্রের সাতারা জেলায় উরমোদি নদীতে অবস্থিত উচ্চ ভাজরাই জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত। ঠিক আছে, যদি বলা হয় আমাদের ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি, তাহলে সেটা বলতে হয় মহারাষ্ট্রে অবস্থিত, আর কোন নদীতে এবং তার নাম কি। ঠিক আছে, চলে আসছি নেক্সট। ভেনেজুয়েলার কারাওকারনি নদীর সাল্টো অ্যাঞ্জেল, এই নামটা ভালো করে মনে রাখতে হবে। সাল্টো অ্যাঞ্জেল, এটা পৃথিবীর সবথেকে উঁচু 979 মিটার। ঠিক আছে, এতটাই উঁচু, সেটা দেখলে ভালোভাবে বোঝা যাবে, সেটা আমি লাস্টে রেখেছি, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট চলে আসছি। নেক্সট জলপ্রপাত কি রয়েছে, লাওসের মেকং। আচ্ছা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম সবই আমাদের ভারতবর্ষের পূর্ব দিকের দেশ। ঠিক আছে, সেই লাওসের মেকং নদী, তাতে আছে গ্রেট র্যাপিড বা খোন। এটা আবার পৃথিবীর সবথেকে প্রশস্ততম, মানে খুব চওড়া। মানে এই যদি আমি একবার দেখাচ্ছি, মানে এইভাবে আর এইভাবে, মানে এখান থেকে প্রচুর প্রচুর জল পড়ছে, এতটাই চওড়া এই পোর্শনটা, তার জন্য বলা হয়েছে পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত। ঠিক আছে, এবার চলে আসছি জাইরের কঙ্গো নদীর স্ট্যানলি বা বোয়ামা।
এটা হলো আবার পৃথিবীর বৃহত্তম। বৃহত্তম কেন বলছে? কেননা দৈনিক 6 লক্ষ কিউসেক জল 6 লক্ষ কিউসেক জল বহন করে এটা, মানে বেশি অ্যামাউন্টের জল বহন করে বলে এটাকে বলা হচ্ছে বৃহত্তম। প্রত্যেকটা শব্দর মানে কিন্তু আলাদা, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। একটা বলা হচ্ছে ভারতের উচ্চতম, আরেকটা বলা হচ্ছে পৃথিবীর উচ্চতম, তারপরটা বলা হচ্ছে পৃথিবীর প্রশস্ততম, তারপরে বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম, আর লাস্টেরটা লিখেছে সেন্ট লরেন্স। এটা কোথায় আছে? যুক্তরাষ্ট্রের আছে, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা ফলস। এটা আবার দেখতে খুবই সুন্দর, সুদৃশ্যতম জলপ্রপাত। তাহলে এতগুলো জলপ্রপাতের নাম আমরা জানতে পারলাম। নেক্সট চলে আসছি, এটা কিভাবে উৎপত্তি লাভ করেছে, এর অরিজিনটা জানবো। কি বলছে দেখি। জলপ্রপাতের উৎপত্তির পেছনে কতগুলো কারণ আছে, যার মধ্যে নাম্বার 1 বলছে শিলাস্তরের বিন্যাস। আচ্ছা, পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে ব্যাসাল্ট রয়েছে, তার ঠিক নিচে রয়েছে কাদা পাথর, মানে এটা হলো কঠিন, এটা আবার কোমল। আবার বেলে পাথর হচ্ছে কোমল, আবার কংগ্লোমারেট কিন্তু প্রচণ্ড পরিমাণে কঠিন। এইভাবে ধাপে ধাপে অনুভূমিকভাবে যদি কঠিন কোমল থাকতে থাকে, মানে এইভাবে যদি বিন্যাস ঘটে, উলম্ব বিন্যাস, সেক্ষেত্রে কিন্তু ক্ষয়ের তারতম্য দেখতে পাওয়া যাবে। এবং তখনই সৃষ্টি হবে জলপ্রপাত। ওকে, উদাহরণ কি দেওয়া আছে? ভিক্টোরিয়া জলপ্রপাত। গতিপথে কঠিন কোমল শিলার অনুভূমিক বিন্যাসের জন্য কঠিন অপেক্ষা কোমল শিলাটা দ্রুত ক্ষয় পেয়ে যাচ্ছে। আচ্ছা, ছবি তো আমরা দেখলাম, এবার একটু এঁকে বোঝাই কি বলতে চাইছি। মানে যাত্রাপথে এখানে কঠিন আছে, তো এটা ক্ষয় হচ্ছে না। এরপরে এখানের কোমল ছিল, এটাকে বেশি বেশি করে ক্ষয় করছে, তখন এ কী হবে? অটোমেটিক্যালি একটু পেছন দিকে পিছিয়ে যাবে, তাই তো, ক্ষয় হওয়ার ফলে। আবার পরে আবার একটা কঠিন শিলার দিকে যাচ্ছে, মানে নদীটা কিন্তু এখান দিয়ে এইভাবে ফ্লো করছে। এখানে আবার একটু কঠিন শিলা পেলো, আবার এর উপর দিয়ে বয়ে চলে গেল, আবার দেখা গেল কিছুক্ষণ পরে এখানে আবার নরম শিলা পেলো, তখন এটাকে আবার ক্ষয়ে গিয়ে একটু নামিয়ে দেবে। তাহলে কি দেখা যায়? চিত্রটা কীরকম হচ্ছে? এরকম 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 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। যে জলটা এইভাবে হয়তো এইভাবে বইছিল, সেটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? জলপ্রপাত বা ওয়াটারফলটা ক্রিয়েট করছে এইভাবে। আচ্ছা, নেক্সট চলে আসছি। নেক্সট যে কারণের জন্য হয় সেটা হলো ঝুলন্ত উপত্যকা। এটা কি জিনিস? হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকার উপর দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়। এটা আমরা নেক্সট এই চ্যাপ্টারেরই পরের ধাপে পড়ব, তখন এই জায়গাটা ভালো বুঝতে পারবো। মানে হিমবাহর উপরে এরকমভাবে নদী যদি নিচের দিকে নামতে থাকে, আর নিচে ধরো প্রধান যে হিমবাহটা যদি বয়ে যায়, মানে এটা জল, ঠিক আছে, এটা জলধারা বা নদী, আর এটা মেন হিমবাহ, বরফের হিমবাহ। তো তার উপর দিয়ে যদি পড়ে, তখনও কিন্তু দেখতে পাওয়া যায় যে জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এটা ছবিটা দেখলে পরে ভালো বুঝতে পারা যাবে, এখনই এটা বেশি ডিটেলসে যাচ্ছি না। এরপরে চলে আসছি মালভূমির প্রান্তভাগ। অবভিয়াসলি যেখানে মালভূমিটা তৈরি হবে তার এই পাশটা নিশ্চয়ই খুব খাড়া, এটাও খুব খাড়া, তাহলে এখান দিয়েও অনেক অজস্র কি হতে পারে? ওয়াটারফল নামতে পারে। যেমন উদাহরণ রয়েছে, এটা কিন্তু আমাদের ভারতের উদাহরণ, সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাত। আমি এটার ছবিটাও দেখাবো। এবার চলে আসছি উপনদীর সংমিশ্রণ। উপনদীর সংমিশ্রণ মানে কি? মনে করো এখান দিয়ে একটা মেন রিভার যাচ্ছে, এবার পাশ থেকে উপনদী এসে পড়ছে, ঠিক আছে, এখানে এসে উপনদী পড়ছে, এবার যেখানে পড়ছে সেই জায়গাটাও এরকম ওয়াটারফল হতে পারে, সেটা বলতে চাইছি। এই হলো গিয়ে জলপ্রপাত সৃষ্টির কতকগুলো মেন কজেস। এবার চলে আসছি জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ, রিট্রিটিং অফ ওয়াটারফলস। কি লিখেছে? নদীর উৎসের দিকে, এই যে এটা,
নদীর উৎসের দিকে জলপ্রপাতের পিছিয়ে যাওয়াকে বলা হয় জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ। কিভাবে ঘটনাটা ঘটছে? অনুভূমিক বা তির্যকভাবে অবস্থিত কঠিন শিলার উপর দিয়ে যখন প্রবাহিত হয় কোনো নদী, যদি দেখতে পাওয়া যায় যে কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত নদীর জল কোমল শিলার উপরে পড়ছে, তখন কোমল শিলাটা বেশি করে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়ে যাচ্ছে। আবার সেই গর্তের মধ্যে থাকা কঠিন শিলাটি গর্তের আয়তন বাড়ার সাথে সাথে শূন্যতে ঝুলতে থাকে। তার মানে এইখানে কঠিন শিলা, এইখানে কোমল শিলাটা আস্তে আস্তে গর্ত হয়ে 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 কোমল শিলাটা ঢুকে যাচ্ছে ভেতর দিকে। তাহলে কি হচ্ছে? দেখা যাচ্ছে কঠিনটা এগিয়ে যাচ্ছে, কোমলটা এত পিছিয়ে যাচ্ছে, এটা দেখে মনে হচ্ছে ঝুলে রয়েছে উপরে। কঠিন শিলাটা মনে হচ্ছে উপরে কোমল শিলার উপরে ঝুলে রয়েছে। ঠিক আছে? এইভাবে কি দেখা যাবে যে জলপ্রপাতটা আগের অবস্থান থেকে আস্তে আস্তে উৎসের দিকে পিছিয়ে যায়। উৎস মানে কি? নদী এখান থেকে এদিকে আসছে, তাহলে আস্তে আস্তে কি হচ্ছে? জলপ্রপাতটা পেছন দিকে ব্যাক করছে। যেখানে কিনা জলপ্রপাত হয়তো ছিল এরকম এরকম ছিল, সেখানে পরে দেখা যাবে নদীটা এখান দিয়ে এইভাবে যাচ্ছিল, এইভাবে এইভাবে পড়ছিল, দেখা যাবে সেটা আর একটু ব্যাকের দিকে চলে আসছে, এরকম ব্যাকের দিকে চলে আসছে জলপ্রপাতটা। কেন এরকম পড়ছে তখন জল? কেননা কোমল শিলা আস্তে আস্তে পিছন দিকে ব্যাক করছে, ওই কারণে। ঠিক আছে? নেক্সট চলে আসে, দেখি ছবিগুলো, দেখি কি কি আছে। আচ্ছা, ছবির আগে আরও কিছু রয়েছে, সেগুলোও পড়ে নিই। আমরা এখানটা ছিলাম না, নদীর উপনদীর সংমিশ্রণ, তারই উদাহরণ এখানে দেওয়া আছে। ভেরা নদী দামোদরে পতিত হওয়ার সময় রাজরাপ্পা জলপ্রপাত সৃষ্টি করেছে। আর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়। আচ্ছা, পুনর্যৌবন লাভ তো বোঝা যাচ্ছে না নিশ্চয়ই, বলে দিচ্ছি। নদীর এই যে নদী মিডিল দিয়ে যাচ্ছে, কিন্তু দুদিক থেকে তো এরকম করে তো উপত্যকা সৃষ্টি হতে পারে। তো এই পয়েন্টগুলোকে বলা হয় নিক পয়েন্ট। এই পয়েন্টটাকে এই নিক পয়েন্টে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হতে পারে। এখান দিয়ে যদি কোনো নদী আসতে শুরু করে, তখন সে কী করবে? এই নিক পয়েন্টগুলোতে জলপ্রপাত সৃষ্টি করবে তো, সেটাই বলছে। লাইক আমাদের ভারতবর্ষের সুবর্ণরেখা নদীতে দশম এবং জনা আর নর্মদা নদীতে সৃষ্ট হয়েছে ধুয়াধার। তাহলে এই লাইনটাও মাথায় রাখতে হবে, ওকে, যেহেতু এটা আমাদের ভারতবর্ষে হয়েছে। এবার চলে আসছি ক্লাসিফিকেশন, মানে জলপ্রপাতকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কাসকেড আর একটা হচ্ছে ক্যাটারাক্ট। কাসকেড কি জিনিস? নদীর প্রবাহ পথে কঠিন আর কোমল শিলা উলম্বভাবে অবস্থান করলে উপত্যকা জুড়ে গড়ে উঠলে অনেক বড় আর অনেক ছোট ছোট খরস্রোত পাশাপাশি অবস্থান করে। লাইক আমি আগেই বললাম যে র্যাপিডস অনেক চওড়া জায়গায় হয়। যদি এরকম বারবার সরে যাচ্ছে, যদি দেখা যায় এরকম কঠিন কোমল শিলা রয়েছে, আবার এখানেও কঠিন কোমল শিলা রয়েছে, তাহলে কী হবে? এখানে কিছু জলপ্রপাত, এখানে কিছু জলপ্রপাত, এখানে জলপ্রপাত, অনেক জায়গা জুড়ে জলপ্রপাত ছোট 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 করে সৃষ্টি হতে হয়, ছোট বড় মিলিয়ে হতে পারে। তার মানে কি? একাধিক খরস্রোতা পাশাপাশি অবস্থান করছে এবং জলপ্রপাতটা সিঁড়ির ধাপের মতো, এরকম করে ধাপের মতো নেমে যাবে, তাই তো? তখন তাকে কি বলবো আমরা? কাসকেড। তাহলে মনে রাখার উপায় কি? সিঁড়িটাই মাথায় থাকলে তবেই বুঝতে পারা। সিঁড়ি যেরকম আমাদের দেখতে হয় ধাপের মতো, উপর থেকে যদি এক বালতি যদি জল ঢেলে দিই, তাহলে কি হবে? একদম সিঁড়ির উপর দিয়ে লাফিয়ে 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 জলটা নামবে। তো সেটাকে বলা হচ্ছে কাসকেড। আর এটার উদাহরণ কি? আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন। এই পিকচারটা আমি একদম ফার্স্টে দিয়ে রেখেছি। নেক্সট হচ্ছে ক্যাটারাক্ট। হচ্ছে কি? কোনো জলপ্রপাতের বিপুল পরিমাণ জলরাশি ভয়ঙ্করভাবে অতল গহ্বরে যদি নেমে আসে, সেই জলপ্রপাতকে বলা হবে ক্যাটারাক্ট। মানে অনেক জল কিন্তু অনেক উঁচু থেকে নিচের দিকে খাদে পড়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হবে ক্যাটারাক্ট। লাইক আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত। ঠিক আছে? এবার চলে আসছি প্লাঞ্জ পুল। কি বলছে? জলপ্রপাতের জল উপর থেকে নিচে পড়ছে এবং নদী খাতের ওই যে অংশটা সেখানে একটা হাড়ির মতো বিশাল গর্ত সৃষ্টি হয় এবং গর্তগুলোকে প্রপাতকূপ বলা হয়। আমাদের ভারতবর্ষের মধ্যপ্রদেশের পাঁচমারিতে লিটল ফলসের নিচে প্রপাতকূপ সৃষ্টি হয়েছে।
আচ্ছা, প্রপাতকূপটা আমি ছবির মাধ্যমে বোঝাচ্ছি। এখানে এই যে এই পোর্শনটা হচ্ছে প্লাঞ্চ পুল বা প্রপাতকূপ। জলটা এই যে এখানে এসে ধমাং করে পড়ছে, এইখানে একটা বড় হাঁড়ি বসিয়ে দেওয়া যাবে, ভাত হয়ে যাবে, তাই এটাকে বলা হচ্ছে প্লাঞ্চ পুল। ওকে। আর আমরা এই আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেনটা একটু দেখে নিচ্ছি, ছবিটা একদম প্রথমের ছবিটা। এই যে এইটা হচ্ছে আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে কত ছোট 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 খরস্রোতা এরকম ধাপের মতো নেমে যাচ্ছে, মানে এখান দিয়ে বেরোচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে, নানা রকম এদিক থেকেও বেরোচ্ছে। তাহলে কি অজস্র র্যাপিডস, তাই তো? এই ছবিটা হচ্ছে আয়ারল্যান্ডের গ্লেন অফ টিয়ার্স, না টিয়ার্স অফ গ্লেন মনে হয়, দেখি কথাটা, হ্যাঁ টিয়ার্স অফ দ্য গ্লেন, এই যে এইটা। নেক্সট চলে আসছি ছবিতে। এটা হচ্ছে ভিক্টোরিয়া, এতক্ষণ ধরে যে পড়লাম ভিক্টোরিয়ার ফলস, সেই ছবি। আর এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা ভিক্টোরিয়ার ফলস, আর এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষের হুড্রু জলপ্রপাত। কি নাম? হুড্রু। ওকে। নেক্সট চলে আসছি পট হোলস বা মন্থকূপ। কাকে বলে মন্থকূপ? আমরা রাস্তায় পথ চলতে চলতে দেখতে পাই না, প্রচুর গর্ত থাকে। এরকমই পার্বত্য প্রবাহে নদীর প্রবল স্রোতের সঙ্গে থাকা বড় বড় পাথর নদীর খাতের সাথে সংঘর্ষের ফলে উপত্যকার তলদেশে বড় বড় গর্ত সৃষ্টি করে। এই যে দেখা যাচ্ছে গর্তগুলো, এইটাকে বলা হচ্ছে কি পট হোলস বা মন্থকূপ। পরবর্তী সময় এই সমস্ত গর্তের মধ্যেই জলচক্রের আকারে প্রস্তরখণ্ডগুলো, জলচক্র, না না এটা মনে হয় কথাটা ভুল লেখা আছে, এক ধরনের ঘূর্ণির মতো সৃষ্টি হয়, বুঝেছিস? মানে এইখানে গোল গোল করে ঘুরতে থাকে জলগুলো, গোল গোল করে ঘুরতে থাকে। ঠিক আছে, ঘূর্ণির মতো সৃষ্টি হয় এখানে, এটাকে বলা হচ্ছে মন্থকূপ। আচ্ছা, এর পরিধি অপেক্ষা গভীরতা কিন্তু বেশি, মানে খুব একটা বেশি এরকম বড় হয় না গর্তটা, বাট মানে এখানে বড় হবে না, কিন্তু খুব ডিপেস্ট হয়, বোঝা যায় না উপর থেকে। একসাথে অনেকগুলো পটহোল একসঙ্গে থাকলে তখন বলা হয় পটহোল কলোনি। যেমন ঝাড়খণ্ডের সরাইকেল্লার কাছে খড়কাই নদীতে আর তিস্তা নদীর পার্বত্য প্রবাহে এরকম প্রচুর পটহোলস তৈরি হয়েছে। নেক্সট চলে আসছি শৃঙ্খলিত বা ইন্টারলকিং স্পার, শৃঙ্খলিত শৈলশিরা। আচ্ছা, পার্বত্য প্রবাহে বাধা এড়িয়ে যাওয়ার জন্য নদী পর্বতের পাদদেশে ক্ষয় করে করে এঁকে বেঁকে বয়ে যায়। ছোটবেলা ছবি আঁকতাম না আমরা, এরকম একটা পাহাড়, এরকম একটা পাহাড়, এরকম একটা পাহাড়, এরকম একটা পাহাড়, এই মাঝখান দিয়ে নদীটা টক 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 করে এগিয়ে আসছে। এইটাই হলো সেই ইন্টারলকিং স্পার। মানে কি করে নদীটা দেখে মনে হবে কোথা থেকে একটা বেরিয়ে চলে এলো পর্বতের মাঝখান থেকে। অ্যাকচুয়ালি কিছু না, পর্বতের যে বাধা সেটাকে পেরিয়ে পেরিয়ে এগিয়ে যাচ্ছে বলে উপর থেকে দেখে মনে হয় যে ইন্টারলকিং স্পার, মানে এই এক একটা হচ্ছে শৈলশিরা। ঠিক আছে, মানে বেঁধে বেঁধে রেখেছে নদীটাকে, দেখে মনে হয়। ছবি দেখলে দেখে আর একটু ভালো বুঝতে পারবো। এই যে ইন্টারলকিং স্পার, এটা হচ্ছে ইন্টারলকিং স্পার বা শৃঙ্খলিত শৈলশিরা। এই যে দেখা যাচ্ছে সে ছোটোবেলার ছবির মতো এরকম দুদিক থেকে পাহাড় পাহাড়, কিন্তু এইখান দিয়ে নদীটা আসছে এঁকে বেঁকে সাপের মতো। ঠিক আছে, আর এই পাশের ছবিটা হচ্ছে পটহোলসের ছবি। এই যে নদীর গর্ভে যে এরকম গর্ত সৃষ্টি হয় সেই ছবি, নদী উপর থেকে বয়ে যাচ্ছে আর ভেতর ভেতর এরকম গর্তের সৃষ্টি হয়েছে। নেক্সট চলে আসছি মধ্য আর নিম্নগতি। এতক্ষণ ধরে চললো কিন্তু নদীর উচ্চ গতিতে যে সমস্ত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তাদের কথা। এবার আসছি নদীর মধ্য আর নিম্ন গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় তারা কে কে দেখি। প্রথম নাম হচ্ছে পলল শঙ্কু এবং পরেরটার নাম হচ্ছে পলল ব্যজনী, যার ইংলিশ নাম হচ্ছে অ্যালুভিয়াল কোন অ্যান্ড অ্যারোলিয়ান ফ্যান। এটা অ্যালুভিয়াল ফ্যানও বলা হয়। ঠিক আছে, এখানে ছবিটা একটু কালচে কালচে দেখাচ্ছে, যাই হোক আমি আসল ছবি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি আসছি এদিকে। আচ্ছা, ভালো করে ছবিটাকে দেখা আগে উচিত, তারপরে বলছি।
এই যে দেখা যাচ্ছে উপর থেকে নদীটা কিভাবে সমস্ত পলিরাশিগুলোকে নামাচ্ছে নিচের দিকে, হুম, এই যে সৃষ্টি করেছে এরকম একটা, এটাকে কি বলবো আমি, পলল শঙ্কু। এই যে এরকম শঙ্কু সৃষ্টি করেছে না কোন, আর এইখানে নদীটা কি করেছে এসে সমস্ত পলিরাশিকে এরকম ছড়িয়ে দিয়েছে চারদিকে। এটাকে কি বলা হবে তখন, পলল বেজনী। ঠিক আছে, মানে ফ্যানের মতো, পাখার মতো চারদিকে ছড়িয়ে দিলে তখন সেটাকে বলবো বেজনী। আর এরকম শঙ্কু টাইপের সৃষ্টি করলে উপরের দিকে, তখন কি বলবো তাকে, পলল শঙ্কু। ছবিতেই বোঝা যাচ্ছে অর্ধেক কথা, আমি একটু কথাগুলো বলে দিচ্ছি। ভূমির ঢাল হঠাৎ করে কমে যাওয়ার জন্য পর্বত পাদদেশে নদীবাহিত পোল্ডার, নুড়ি, বাড়ি, কাঁকড় এই সমস্ত কিছু একসাথে সঞ্চিত হয় এবং পর্বতের পাদদেশে শঙ্কুর আকারে গড়ে তোলে পলল শঙ্কু। হয়ে গেল। তিস্তা নদীতে এরকম প্রচুর পলল শঙ্কু দেখতে পাওয়া যায়। কোনোদিনও যদি যাওয়া যায় শিলিগুড়িতে, তাহলে তিস্তা নদীর জলের মধ্যে প্রচুর এরকম নিচের দিকে দেখতে পাওয়া যাবে। তারপরে চলে আসছি পলল বেজনী। পলল শঙ্কুর উপর দিয়ে প্রবাহিত নদীর খাত দ্বারা শঙ্কু প্রায় অর্ধেক গোলাকারে বিভাজন ঘটে। দেখা যাচ্ছে নিচটা এরকম গোল হয়ে গেল পরের ছবিটাতে। তখন হাত পাখার ন্যায়, বাড়িতে যে হাত পাখাগুলো থাকে আমাদের গরমকালে কাজে লাগে, সেরকমই দেখতে প্রায় গোলাকার যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হচ্ছে পলল বেজনী। ভারতের কুশি নদীতে বিস্তৃত অঞ্চল জুড়ে এরকম পলল বেজনী দেখতে পাওয়া গেছে। হলো। আর দেখি লাস্টে কি লেখা আছে, লাস্ট লাইনে, যে শিবালিক হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা পলল বেজনী পরপর পাশাপাশি যুক্ত হয়ে হয়ে একটা সৃষ্টি হয়েছে ঢেউ খেলানো পাদদেশীয় সংগমে বা ভাবর। মানে এই তো পাহাড়, এই পাহাড় পাহাড় পাহাড়, এখান থেকে একটা পলল বেজনী বেরিয়েছে, এখান থেকে একটা পলল বেজনী বেরিয়েছে, আবার মাঝে এরকম একটা পলল বেজনী বেরিয়েছে। এরকম করতে করতে এই পলল বেজনী মিলে মিলে গিয়ে একসাথে ভাবর সৃষ্টি করেছে। মানে পর্বতের পাদদেশের ভূমিরূপটাকে তখন কি বলা হবে, ভাবর। বোঝা গেল, এই পুরোটাকে একসঙ্গে বলা হচ্ছে ভাবর। নেক্সট চলে আসছি, নেক্সট যে ভূমিরূপ তার নাম মিয়েন্ডার বা নদী বাঁক। দেখে মনে হচ্ছে সাপ, নট লাইক দ্যাট, এটা হচ্ছে নদীর বাঁক। নদীর উপত্যকার মানে সঞ্চয় যদি বেড়ে যায় তখন দেখা যাবে নিম্ন আর মধ্য গতিতে নদীর প্রবাহ বা গতিবেগটা একদম কমে যায়। এরকম অবস্থায় নদী কি হবে, যেখানে দেখতে পাবে কঠিন শিলা সেখানে ধাক্কা পাবে তো নদীর, আর সেটাকে অতিক্রম করে এগোতে পারে না, তখন একে বেঁকে এইভাবে প্রবাহিত হয়। নদীর বাঁকের অবতল অংশে জলস্রোতের আঘাতে ক্ষয়কার্যের দ্বারা নদীর পাড় খাড়া হয়। আচ্ছা, এই ছবিটাতে আছে আছে আমি এখানে একটু এঁকে দেখাচ্ছি। যদি এরকম হয়, সেক্ষেত্রে দেখা যাবে যেদিকে নদীটা এসে ধাক্কা দিচ্ছে সেই পাড়টা কিন্তু খাড়া হচ্ছে। আবার নদীটা এদিকে যাচ্ছে, তো এই পাড়টা খাড়া হচ্ছে। তাহলে এটা কি পাড় হবে, অবতল পাড়, অবতল। ওকে। আবার যেদিকে ফ্লো, মানে যেদিকে ধাক্কা দিচ্ছে না, মানে এদিকে তো চলে আসছে, এদিকে তো কিছু হচ্ছে না, তখন এই পোর্শনে হচ্ছে কি সঞ্চয় কার্য হচ্ছে, তখন এটাকে কি বলা হবে, উত্তল পাড়। ওকে, বোঝা গেল কিছু? ওকে, নেক্সট চলে আসছি অক্সবো লেক বা অশ্বক্ষুরাকৃতির হ্রদ, সেকেন্ডেরটা। এটা আমরা আগেও পড়েছি। নদী প্রথমে এইভাবে ফ্লো করে, তারপরে আস্তে আস্তে বাঁক নেয়, তারপরে আরও বাঁক নেয়, তারপরে এমনই বাঁক নেয় যে মিডিল থেকে একটা বাঁক বিচ্ছিন্ন হয়ে গিয়ে এরকম ঘোড়ার খুরের মতো অবস্থান করে, তখন সেখানে কি সৃষ্টি হয়, অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়। ঠিক আছে, আমাদের পবঙ্গে মানে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর দুপাশে এরকম প্রচুর হ্রদ দেখতে পাওয়া যায়। আর যদি কেউ মুর্শিদাবাদে যায় তাহলে মতিঝিল আছে ওখানে দর্শনীয় স্থান, সেটাও কিন্তু একটা অশ্বক্ষুরাকৃতির হ্রদের উদাহরণ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসছি ছবিতে। এটা হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতির হ্রদের উদাহরণ বা ছবি।
খুব ভালোভাবে স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে বোঝা যাচ্ছে কীভাবে তৈরি হয়েছে। এরপরে আসছি ফ্ল্যাট প্লেন বা প্লাবনভূমি। এটা কি বলছে দেখি। ভূমির ঢাল কম থাকার জন্য মধ্য এবং নিম্ন গতিতে নদী উপত্যকার সঞ্চয় দ্বারা অনেকখানি ভরাট হয়। এমন অবস্থায় বর্ষার অতিরিক্ত জল নদী তার উপত্যকার মধ্যে আর ধরে রাখতে পারে না। তখন কি হচ্ছে, নদীর দুটো কূল ছাপিয়ে গিয়ে তার সংলগ্ন অববাহিকাকে প্লাবিত করে দিচ্ছে। মানে কি হচ্ছে দেখি, এখান দিয়ে নদীটা ফ্লো করছে, কিন্তু বর্ষাকালে যখন জলটা বেড়ে যাচ্ছে তখন দুদিকে ছাপিয়ে চলে যাচ্ছে। তাহলে কী হবে, নদীর সাথে সাথে তার ভেতরে থাকা পলিটাও দুপাশে চলে যাচ্ছে এবং সৃষ্টি করছে কি প্লাবন ভূমি, মানে এই পোর্শনে সৃষ্টি করছে প্লাবন ভূমি। আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র, মিসিসিপি, তারপরে বাইরের দেশের আমাজন, নীলনদ, মেকং সমস্ত জায়গাতেই প্লাবনভূমি নদীর দুপাশে গড়ে উঠেছে। এবার চলে আসছি স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লেভি। এটা কি, নদীর উপত্যকায় জলের সরবরাহ যখন কমে যায় তখন প্লাবনের জল উপত্যকায় আবার ফিরে আসে। উপত্যকা ছাপিয়ে প্লাবনের জল দ্বারা সঞ্চিত যে সমস্ত পলি বালি ছিল সেইগুলো কি হচ্ছে, নদীর ঠিক ধারেই আস্তে আস্তে সঞ্চিত হয়ে হয়ে সেখানটা উঁচু হয়ে যায়। মানে নদী এখান থেকে ফ্লো করলো, এখানে প্লাবনভূমির সৃষ্টি হলো, বাট এই যে নদীর পাড়টা আস্তে আস্তে কিন্তু পলি জমে 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 উঁচু হয়ে যায়। এই জায়গাটাকে বলা হচ্ছে তখন স্বাভাবিক বাঁধ। ঠিক আছে, এবার চলে আসছি খাড়ি বা এস্টুয়ারি। এটা কি জিনিস, নদীর জল যখন মোহনায় এসে উপস্থিত হয় তখন কি দেখা যাচ্ছে, নদীর মোহনায় জোয়ারের জলটা উৎস অভিমুখে দ্রুত বেগে প্রবেশ করায় ফানেল আকৃতির অসংখ্য প্রশস্ত নালার সৃষ্টি করে। মানে নদী এইভাবে আসছে, এবারে এইখানে যে পড়ছে জলটা, এইখানে অপোজিট ডাইরেকশনে কিন্তু জোয়ারের জলটা ঢোকার চেষ্টা করে, তো সেখানে সৃষ্টি হয় এরকমভাবে খাড়ি। ঠিক আছে, আমাদের সুন্দরবনের প্রচুর নদী দেখা যায় যে নদীর আশেপাশে প্রচুর খাড়ি রয়েছে। এবার চলে আসছি স্যান্ড বার বা নদী চর এবং নদীর মধ্যে থাকা দ্বীপ। কি জিনিস এটা, ভূমির ঢাল যখন কমে যায় তখন তার মধ্যে নিম্ন গতিতে নদীটা খুব ধীরে গতিতে প্রবাহিত হয় এবং নদী গর্ভে এই গতিতে পলি সঞ্চিত হয়ে সৃষ্টি হয় যে ভূমিরূপ, তাকে বলা হচ্ছে নদীর চর। তার মানে নদী এইভাবে প্রবাহিত হচ্ছে এবং তার মধ্যে মধ্যে এরকম নদীর চর সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এইগুলো। এবার চলে আসছি নদী দ্বীপ। নদী চরের পর বালির আর পলির সঞ্চয়ের ফলে চরটা জলের উপরে যখন উঁচু হয়ে মাথায় দাঁড়িয়ে থাকে তখন তাকে বলা হয় নদী দ্বীপ। মাঝে মাঝে আমরা এরকম জায়গায় পিকনিক করতেও চলে যাই, যেমন আমাদের এখানে আছে নবদ্বীপের ওখানে মনে হয় সবুজ আইল্যান্ড বলা হয় সেটাকে, সবুজ দ্বীপ, সেখানে অনেকেই যায়। আর আসামে ব্রহ্মপুত্র নদীর উপরে মাজুলি, এটা কিন্তু ভারতের তথা এশিয়ার বৃহত্তম নদী দ্বীপ, মানে নদীর মিডিলেই বড় জেগে উঠেছে এরকম দ্বীপ। ঠিক আছে, আর পৃথিবী বৃহত্তম কোনটা, আমাজনের মোহনায় ইলহা দা মারাজো। ঠিক আছে, এবার চলে আসছি বদ্বীপের কথায় বা ডেল্টা। ডেল্টা কথা আমরা আগেও শুনেছি, নদীর একদম প্রবাহ যেখানে শেষ, একদম সাগরে একদম ঢুকে যাবে আর সেখানে ভূমির ঢাল কিছুই থাকবে না, সেই মোহনার অংশে নদী বাহিত হয়ে গিয়ে কি হচ্ছে, কাদা পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে গিয়ে মাত্রাহীন ব আকৃতির বা গ্রিক ডেল্টার ন্যায় যে ভূমিরূপ গড়ে তোলে তাকে বলা হয় বদ্বীপ। এই যে ছবিটা দেখা যাচ্ছে, বদ্বীপ কীভাবে তৈরি হচ্ছে, বাংলার ব, ভারতের ক্ষেত্রে বা পৃথিবীর ক্ষেত্রে বলা চলে এই গঙ্গা ব্রহ্মপুত্র কিন্তু পৃথিবী বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে, আচ্ছা আমি ছবিটা স্কিপ করে আছি, সেই ছবিটা একবার দেখাচ্ছি। এখানে এই যে ছবিটা দেখা যাচ্ছে ফানেলের মতো সৃষ্টি হয়েছে, এটা কিন্তু নদীর খাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে খাড়ি। আর এই যে ছবিটা রয়েছে এটা কিন্তু নদীর কি, এটা হচ্ছে নদীর বদ্বীপ। কেন বদ্বীপ,
এখানে সমুদ্রে এসে পড়ছে আর এরকম ব আকৃতির সৃষ্টি করছে সেই জন্য। ঠিক আছে, ছবি দুটো থেকে স্পষ্ট যে কোনটা খাড়ি এবং কোনটা বদ্বীপ। আচ্ছা, এখানে ছিলাম। এখানে কি বলছে, বদ্বীপের শ্রেণীবিভাগ করছে। এইখান থেকে কোশ্চেন কিন্তু ভালোই আসে, একটু ভালো করে মন দিয়ে পড়তে হবে। প্রথমটার নাম কি, ধনুকাকৃতি বদ্বীপ। শক্তিশালী প্রধান অনুগামী নদী এবং এর শাখা দ্বারা সঞ্চয়ে যে বদ্বীপের সমুদ্রমুখী বহিরেখা সমুদ্রের দিকে ধনুকের মতো বাঁক আকৃতি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। মানে কি, এই যে দেখা যাচ্ছে একটা ছবি, এখানে দেখা যাচ্ছে নীল নদটা উপরের দিকে যাচ্ছে, তাই তো, গিয়ে ভূমধ্যসাগরে পতিত হচ্ছে। এবার ভূমধ্যসাগর কী করছে, সেই সাগর থেকেও একটু ঢেউ আসছে হালকা হালকা, তার জন্য এই যে বদ্বীপের যে পলিরাশিগুলো এরকম পুরো একটা ধনুকের মতো বাঁক নিয়ে সঞ্চিত হয়েছে, তাই এটার নাম হয়েছে ধনুকাকৃতি বদ্বীপ। ঠিক আছে, এর বৈশিষ্ট্য একটা দুটো করে পড়লেই হয়ে যাবে। আর উদাহরণ 2 থেকে 3টে, লাইক গঙ্গা, ব্রহ্মপুত্র, নীলনদ দেওয়া আছে, এইটুকু বললেই হবে। এবার চলে আসছি তীক্ষ্ণ অগ্রযুক্ত বদ্বীপ বা কাস্পেড ডেল্টা। ইংলিশগুলো একটু একটু করে দেখে রাখাটা জরুরি। এখানে রয়েছে কি, মোহনায় সমুদ্র তরঙ্গের আঘাত প্রবল হলে অনুগামী নদীর সঞ্চিত পলি দুদিকে ছড়িয়ে করাতে দাঁতের মতো আকৃতি বিশিষ্ট হয়ে যায়। মানে এক্ষেত্রে কি হচ্ছে ঘটনাটা, এক্ষেত্রে নদীটা আসছে, বাট এতই সমুদ্রের প্রবল ঢেউ এদিক থেকে যাচ্ছে যে পলিরাশিগুলো ছিটকে গিয়ে দুদিকে সরে যাচ্ছে। ও জন্য শাঁখের করাতের মতো বলা চলে, এই যে দেখা যাচ্ছে ছবিতে এইগুলো এইরকমভাবে তৈরি হচ্ছে। ওই জন্য বলছে তীক্ষ্ণ অগ্র বিশিষ্ট বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ। স্পেনের রিও এব্রো আর ইতালির তাইবার আর ভারতের সুবর্ণরেখার বদ্বীপ কিন্তু এইরকম। যদি জিজ্ঞেস করা হয় যে তীক্ষ্ণাগ্র বদ্বীপ ভারতে দেখতে পাওয়া যায় কোন নদীতে, প্রশ্ন আসলে সুবর্ণরেখার নাম বলতে হবে। লাস্ট চলে আসছি বার্ডস ফুট ডেল্টা বা পাখির পায়ের মতো। এই যে ভালো করে দেখে নাও পাশের ছবিটা, মিসিসিপি নদীটা কীভাবে এসে পড়ছে আর পাখির পাটা কোথায় সৃষ্টি হয়েছে, একদম এই লাস্টে এসে এরকম পাখির পা যেরকম হয় এরকম সৃষ্টি হয়েছে। কেন হয়েছে দেখি, মোহনার কাছে এসে যখন সমুদ্র তরঙ্গের শক্তি কম যদি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় গতিশীল অনুগামী নদী এবং তার শাখা নদী একদম সোজা সমুদ্রের ভেতরে ঢুকে যায়, অনেকটা এগিয়ে যায়, এগিয়ে গিয়ে বদ্বীপ গড়ে তুলছে। মানে কি হচ্ছে, এখানে নদীটা আসছে আসছে বাট সমুদ্র তরঙ্গ খুব স্লোলি আসছে বা তেমন খুব একটা এর গতি নেই, তখন নদীটা আরও ডিপেস্টে ঢুকে যাবে, নদীর আরও ভেতর সমুদ্রের আরও ভেতর দিকে ঢুকে গিয়ে সেইখানে এরকম করে ছড়িয়ে পড়বে। তখন কী হবে, পাখির পায়ের মতো বদ্বীপ গঠন করবে। এখানে একটাই উদাহরণ আছে, সেটা হলো মিসিসিপি মিসৌরি বদ্বীপ। ঠিক আছে, এবারে শেষ করছি। আর আমাদের যে অ্যাঞ্জেল জলপ্রপাতটা আছে ওটা একবার দেখে নিই কেমন। Freshwater's journey starts here, high in the mountains. Growing from humble streams to mighty rivers, it will travel hundreds of miles to the sea. বোঝা যাচ্ছে কেমন এটা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। Angel Falls, the highest waterfall in the world. ঠিক আছে, অ্যাঞ্জেল জলপ্রপাত, ধোঁয়া হয়ে যায় নিচটা, এতটাই উঁচু।
its waters drop unbroken for almost 1,000 meters. Such is the height of these falls that long before the water reaches the base in the Devil's Canyon, it's blown away as a fine mist. ঠিক আছে, তাহলে এখানেই স্টপ করছি। ওকে।